আপনি এটা জীবনে অনেক ঘটনা শুনেছেন, কিন্তু আজকে আপনাদের সামনে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেই ঘটনাটি অন্য সকল ঘটনা থেকে আলাদা। একটা মেয়ে ও একটি সাপের মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটি শুনলে আপনি চমকে উঠতে বাধ্য থাকবেন। আপনি কি কখনো শুনেছেন একটা মেয়ে একটি সাপের সাথে বিয়ে করেছে? কিন্তু এটি হলো কিভাবে? এই রহস্যময় ও চমকে দেওয়া ঘটনাটি শুনলে আপনিও সারা জীবন এই ঘটনাটি মনে রেখে দিবেন। তবে এই ঘটনাটি শেষ অবধি শুনলে আপনি নিতে পারবেন না। এই ঘটনাটির সত্যতা আপনাকে চমকে দিবে। অনেকদিন আগের ঘটনা, অনেকদিন আগের কথা। ছোট্ট একটি গ্রাম, আর সেই গ্রামে থাকতো ছোট্ট একটি মেয়ে। মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী, রূপবতী এবং মেয়েটির নাম ছিল সীমা। সম্পূর্ণ গ্রামের মধ্যে ওই সীমাকেই সবাই চিনত। সীমার কোনো পরিবার ছিল না। সে তার পরিবার বলতে সে একাই থাকতো। ওই একটা ইয়ং যুবতী মেয়ে নিজে নিজেই সব কাজ করত, একা একাই থাকতো এবং এই ঘটনাটি দেখে পুরা গ্রামবাসীর কাছে সে প্রিয় প্রার্থী হিসাবে পরিচিতি লাভ করে। সারা দিন রাত কঠোর পরিশ্রম করে সে ফসল ফলাতো, আর সেই ফসল বিক্রি করেই সে তার জীবন খুব সুন্দরভাবেই পার করত। একটা মেয়ে হিসেবে এতগুলো কাজ করা তার পক্ষে কতটা বাস্তবসম্মত সেটা আপনারা সম্পূর্ণভাবেই বুঝতে পারছেন। একটা মেয়ের পক্ষে এতগুলো কাজ করা কতটা কষ্টের হতে পারে। গ্রামের সকল মানুষজনই তাকে কঠোর পরিশ্রমী একজন মেয়ে হিসাবেই জানতো। তবে এই সীমার আরেকটি ভালো গুণ ছিল, সে কঠোর ধর্ম প্রেমী ছিল। প্রতিদিন খুব ভোরে উঠেই সে নামাজ পড়তো ও কোরআন তেলাওয়াত করত। তার বাড়ির পাশেই একটা কবরস্থান ছিল এবং কবরস্থানটি একটু উঁচু জায়গার উপরে ছিল। আর সেই মসজিদের পাশে ছিল একটি বট গাছ। সেই বট গাছটা ছিল মারাত্মক ভূতের জায়গা, যেখানে খারাপ খারাপ অনেক জিন, ভূত, পেতনি ছিল। আর সেই গ্রামে সমস্ত মানুষের কবর দেওয়া হতো ওই উঁচু জায়গাতেই, এবং সেই মসজিদেই সকলেই নামাজ পড়তো। বিশেষ করে এটি একটি মাঠ যেখানে দুই ঈদের নামাজ পড়া হতো। এতক্ষণ যদি ভিডিওটি দেখে থাকেন তবে কমেন্টে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতে ভুলবেন না। তবে সীমা নামের ওই মেয়েটি তার ধর্মের প্রতি এতটাই আসক্ত ছিল যে সে তার সবকিছু এই ধর্মের প্রতি আসক্ত ছিল। কবরস্থান, মসজিদ সবকিছু দেখেই সে অনেক শান্তি পেত, এবং এখানেই সে অনেক সময় জিকির এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। নিজের জীবনে কঠিন মুহূর্তগুলো সে ওই নির্জন নিস্তব্ধ ওই জায়গাতে এসেই আল্লাহর জিকির আজগার করে কেটে দিত। প্রত্যেক বৃহস্পতিবারে সে রোজা রাখতো, এবং সেখানে সে রোজা রাখার পরে ইফতার করত দুইটি খেজুর দ্বারা, এবং সে দুটি খেজুর তার পাশে রাখতো, এবং সে বিশ্বাস করত আল্লাহ তার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করে দিবেন। তার জীবনের সকল একাকিত্ব দূর করে দিয়ে তার জীবনটি শান্তিময় হয়ে উঠবে এবং পরকালে জান্নাত লাভ করবে। একদিন বৃহস্পতিবার দিন সে ইফতার করার জন্য সন্ধ্যার কিছু আগের মুহূর্তে সে সেখানে প্রবেশ করলো এবং দেখতে পেল তার আশেপাশে এবং কেউই নেই। নিস্তব্ধ পরিবেশ, থমথম করা অবস্থা। এই অবস্থা দেখে সে একদমই বিচলিত হলো না, তবে সে মনে মনে একটু ভয় পেল এবং অবাক হয়ে গেল, কিন্তু সে তার মনে মনে একটু আঁচড় পেতে দেয়নি। স্বাভাবিক অবস্থার মতোই সে ছিল। যখন সে ইফতার করার জন্য রেডি হবে এমন অবস্থায় তসবিহ পড়তেছিল, যখন দূর মসজিদ থেকে সাউন্ড ভেসে আসছিল আজানের, ঠিক সেই সময় খেজুর দুইটি নিয়ে যখন মুখে দিবে এই সময়, আর সে সময় চলে আসলো একটি সাপ তার সামনে, আর তার পাশে এসে সে সাপটি বসলো এবং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সীমা এই দৃশ্যটি দেখে ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়, কারণ সাপ দেখে সে খুব ভয় পেত। সে তার ভয়কে কাবু করলো এবং আস্তে আস্তে সে তার নিজের প্রতি বিশ্বাস স্থাপন করলো, এবং আজানের সাথে সাথে সে তার ইফতারটি সম্পন্ন করে রইল। যখন আজানের ধ্বনি তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো, প্রত্যেকটি মসজিদ থেকে আজানের সাউন্ড ভেসে আসছিল, তখন সাপটি অনেক জোরে জোরে তীব্র সাউন্ড করতে শুরু করলো। এই অবস্থা দেখে সে এক দৌড়ে পিছন দিকে ফিরে এসলো। তার ভয় হওয়ার কারণে সাপটি বুঝতে পারলো সে ভয় পেয়েছে, এবং সাপটি তার আগের জায়গায় ফিরিয়ে গেল। সীমা এই ঘটনাটি দেখার পরে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে তার জীবনে এমন ঘটনা আর কখনো ঘটেনি। সে এই ঘটনাটি আর কাউকে বলল না। তারপর সে ওখান থেকে নিজ বাড়িতে ফিরে এলো, আর এই ঘটনাটি তার মনের মধ্যেই রেখে দিল, এবং তার ঠিক সামনে বৃহস্পতিবারে আবারও সে রোজা রাখলো এবং চলে গেল সেই একই জায়গায়। পরের সপ্তাহে ঠিক একই ঘটনা ঘটলো। সীমা সেই সাপটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, এবং সেই সাপটিও সীমার দিকে তাকিয়ে রইল। এরপর সাপটি চলে গেল এবং সীমাও তার বাড়িতে চলে আসলো। একইভাবে আরো 3-4 সপ্তাহ এভাবেই কাটতে শুরু করলো।
প্রত্যেক বৃহস্পতিবারেই ওই একই সাপ একই রকম দেখতে এবং ভয়ঙ্কর ভাবে তার দিকে আসতো এবং তার দিকে অপলক ভাবে তাকিয়ে থাকতো এবং সীমাও তার দিকে অপলক ভাবে তাকিয়ে থাকতো। সাপটার প্রতি কেমন যেন একটি মায়া তৈরি হলো এবং সাপও তার প্রতি একটি মায়া তৈরি করলো। তবে এর মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। একটা বৃহস্পতিবারে সীমা সেখানে যেতেই পারেনি, কারণ তিনি খেতে কাজ করছিল। কিন্তু হঠাৎ করেই খেতে কাজ করতে করতে ওই সাপটি তার সামনে চলে আসে। কিন্তু সীমা সেই সাপটি দেখে হঠাৎ করেই ভয় পেয়ে যায়। সেই সাপটি চুপচাপ তার দিকে থেকে রইল এবং সেও সাপের দিকে তাকিয়ে রইল। তারপর সাপটি তার নিজ নিজ গন্তব্যের দিকে চলে গেল। কাজ শেষে সে যখন তার বাড়ি ফিরছিল, ঠিক রাস্তার পাশেই আরো একটি বড় সাপ এসে তার সামনে দাঁড়ালো। তখন সীমা মনে মনে ভাবতে রইল, ওই একই সাপ এখানে কিভাবে এলো? তার মানে এগুলো হয়তোবা ছোট ছোট কোনো সংকেত। তার মানে আমি মসজিদে যেতে পারিনি, আর আমার মসজিদে যাওয়া উচিত ছিল, যার কারণেই এই ঘটনাগুলি ঘটে যাচ্ছিল। সে তাড়াতাড়ি বাড়ি গিয়ে কিছু খাবার নিয়ে আবারও সেই মসজিদে চলে গেল। পরে বলে রাখা ভালো, সেটি একটি মসজিদ হলো, এটি একটি মাঠ। ঈদের নামাজ পড়া হয় এবং তার পাশেই ছিল একটি কবরস্থান। সেখানে গিয়ে সে আবারও দেখতে পেল সেই সাপটি ওই একইভাবে বসেছিল সেখানে। তবে এইবার সীমা সেই সাপটির সাথে দেখা করে আসার পরে বাড়ি আসে, তার আর ঘুম আসছিল না তার চোখে। সে মনে মনে ভাবতে শুরু করলো, এই সাপটি কে হতে পারে? হয়তোবা একটা জিন হতে পারে, বা হয়তোবা কবরে মারা যাওয়া কোনো ব্যক্তি হতে পারে। তার মনে এরকম অনেক চিন্তা আসতেছিল। ওই সাপটি আমাকে দেখছে এবং চলে যাচ্ছে, ওই সাপটি আমাকে কিছু বলছেও না এবং আমার সাথে খারাপ কোনো আচরণও করছে না। তাহলে কি হতে পারে? এরকম চিন্তা তার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছিল। আর এইসব চিন্তা করতে করতেই সে কখন যে ঘুমিয়ে পড়ছিল সে নিজেও জানে না। আর দেখতে দেখতে চলে এলো আরেক বৃহস্পতিবার, আর সেই সময় সে আবারও রোজা রাখলো এবং সেখানে চলে গেল। সে এবার অন্য একটি ঘটনা দেখতে পেল। এবার সে সাপটিকে কিছুটা অদ্ভুত আকৃতির দেখতে পেল। সাপটি এমন ভাবে ছিল, এর আগে এতটা কাছাকাছি তার আসেনি। যে সাপটি দেখে মনে হচ্ছিল তার কোনো বন্ধু বা তার নিজের আত্মীয় তার পাশে বসে আছে। ঠিক এই অবস্থায় সীমা যেখানে বসে থাকতো প্রতিদিন, তার পাশে বসেছিল একটি বড় পাথরের উপরে। সীমার ভয় ভেঙে যাওয়ার পরে তার মনে হচ্ছিল সাপটি যেন তাকে কিছু একটা বলবে। কিছু না ভেবেই সীমা এবার সাপটিকে বলে ফেললো, কি ব্যাপার, তুমি কি আজকেও আমার সাথে কোনো কথা বলবে না? কথা না বলে এখান থেকে চলে যাবে? আর আজকে তুমি আমার খুব পাশেই এই পাথরের উপর কেন বসে আছো? এভাবেই সীমা সাপটির সাথে কথা বলা শুরু করলো, কিন্তু সাপটি তার কোনো কথারই উত্তর দিল না। এরপর সীমা তাকে বলল যে, তুমি আমার সাথে কি কথা বলতে চাও না? এরপরে সে সাপটি তার পিছে পিছে সরে আসলো এবং পাথরের উপর থেকে একটু নিচে এসে দাঁড়ালো এবং আবারও সে পাথরের উপর দাঁড়ালো। এভাবে একাধিকবার পাথরের উপর থেকে নিচে নামছিল এবং নিচ থেকে উপরে উঠছিল। সীমা বুঝতে পারলো যে এই পাথরটার নিচে হয়তো কিছু একটা আছে। এরপরে সীমা সেই পাথরটি সরালো এবং পাথরটি সরানোর পরে দেখতে পেল সে পাথরের ভিতরে একটি বাক্স এবং বাক্সের ভিতরে একটি কাগজের টুকরা ছিল। সে কাগজের টুকরা খোলার সাথে সাথেই দেখতে পেল একটি চিঠি। আর ওই চিঠিতে লেখা ছিল, সেই চিঠিতে লেখা ছিল, আমি মোটেও কোনো সাপ নই এবং আমার নিজের করা একটি ভুলের কারণে আজ আমি অভিশপ্ত সাপ হয়েছি। চিঠিতে স্পষ্টভাবে লেখা ছিল, যেই কুমারী সুন্দরী মেয়ে আমাকে প্রতি বৃহস্পতিবারে এখানে আসার পরে দুধ খাওয়াবে, ডিম খাওয়াবে, আর এইভাবে 16টি বৃহস্পতিবার যদি আমাকে ডিম ও দুধ খাওয়ায়, তাহলে ওই কুমারী মেয়ের কারণে আমি আবারও মানুষ হতে পারবো। সীমা এই ঘটনাটি পড়তে পড়তে কাঁপতে লাগে এবং কাঁপতে কাঁপতে সে নিজের বিশ্বাস করতে পারছিল না তার নিজেকেই, যে একজন সাপ কিভাবে মানুষ থেকে অভিশপ্ত সাপে পরিণত হয়। এরপর সে সেই পত্রটি আবারও পড়তে শুরু করলো এবং পড়তে পড়তে তার হৃদয়ে ধকপকানি বেড়েই চলেছিল। সে মনে মনে ভাবতে শুরু করলো, এটি কি হতে পারে? এত অসম্ভব একটি ঘটনা। এই সাপটি কি কোনোদিনও মানুষ ছিল? এরপর তিনি সাপটির দিকে অপলক চেয়ে থাকলো এবং সাপটির দিকে চেয়ে থাকার পরে সে বুঝতে পারলো এই সাপটি কোনো সাধারণ সাপ না। সে বুঝতে পারলো এই সাপটি হয়তো এমন কোনো একটি ভুল করেছে যার কারণে এমন হয়েছে। তবে চিঠিটি পড়ার পরে সে একটু বেশি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সে সাপটির দিকে আবারও তাকায়। সাপটি চুপ করে তার দিকে তাকিয়ে রইল। এই প্রথমবার সীমা সাপের চোখের দিকে চোখ রেখে কথা বলল সাপটির সাথে। সীমা সাপের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো এই সাপের মধ্যে এমন একটি ঘটনা লুকিয়ে আছে যা সত্যি সাপটিকে এত কষ্ট দিচ্ছে। এই সাপের মধ্যে থাকা কষ্ট যা এই গ্রামের অন্য কেউই জানে না। এরপর সীমা মনে মনে কল্পনা করলো, যদি সত্যি এটি মানুষ হয়ে থাকে তবে আমি একে সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেক বৃহস্পতিবারে তাকে দুধ
ডিম খাওয়ায়ে আমি তাকে মানুষ হতে সহযোগিতা করব। সীমা বুঝতে পারল এই কাজটি একমাত্র আমি ছাড়া আর কেউই করতে পারবে না। তাই সাপটিকে বলল, আমি তোমাকে 16টি বৃহস্পতিবারই দিব, আর আমি তোমাকে এই 16টি বৃহস্পতিবারে ডিম খাওয়াবো। এতে আমার যাই হয়ে যাক আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমার এই অভিশাপ থেকে মুক্তি করার। সীমা প্রতিজ্ঞা করল, পৃথিবী ধ্বংস হলে হোক আমি তোমাকে মানুষ বানিয়েই ছাড়বো। সীমার এই কথাগুলি শোনার পরে সাপটি প্রথমবারের মতো হলেও মাথা নত করলো তার সামনে। এভাবে একটার পর একটা বৃহস্পতিবার সীমা কাটাতে শুরু করলো। প্রথমে সে ডিম দিত, এরপরে সে ফল মূল এবং অন্যান্য খাবারও তাকে দিত। সে মন ভরে সে সবকিছু খেয়ে নিত। সে বুঝতে পেরেছিল এটি এমন এক মানুষ ছিল যে অনেক বড় কিছু পাপ করেছিল, যার কারণেই সে মানুষ থেকে সাপে পরিণত হয়েছে। কিন্তু তার মধ্যেই সীমা ও সাপের মধ্যে একটি মধুর সম্পর্ক গঠিত হয়। প্রথম প্রথম সীমা সাপ দেখলে ভয় পেত, কিন্তু এখন সে সাপ দেখলে ভয় নয়, শান্তি পায়। সীমা যখন তার মাঠে ফসলের জমিতে ধান গম সব বিভিন্ন ধরনের সবজি লাগাতো, তখন সে মনে মনে ভাবতো তার আশেপাশে যেন সাপটি ছিল, এবং সে কখনো কখনো সেটা অনুভব করে এবং সরাসরিও সে দেখতে পায়। কিন্তু কখনো সে সাপটি তার সামনে ফোঁস করে ওঠেনি বা ফেনা তুলে তার দিকে কখনো তাকায়নি। তার ফসলের জমিতে সীমা যেদিকেই কাজ করত সেই সাপটি তার পিছে পিছে সেই দিকেই থাকতো। সীমা মুচকি হেসে সাপটিকে বলল, আমি যেদিকেই যাই সেই দিকেই তুমি যাও, আমাকে দেখে তোমার ভয় লাগে না? সাপটি শুধু অপলক তার দিকে তাকিয়েই থাকে। ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষই একটু একটু করে বুঝতে পারে সীমা প্রতি বৃহস্পতিবারেই মসজিদে যায় কোনো একটি সাপকে সে ডিম দুধ এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়াতো। কিছু কিছু লোক এটিকে খুব ভালো হিসাবেই দেখতো, আর কিছু কিছু লোক এটিকে খুব বাজে হিসাবে দেখতে শুরু করলো। একদিন গ্রামের কিছু মেয়ে সীমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কি প্রতিদিন বৃহস্পতিবারে ওই মসজিদে গিয়ে কোনো একটা সাপকে দুধ খাওয়াই আসিস? তোর কি কোনো ভয় ডর কিছু লাগে না? তখন সীমা হেসে হেসে বলল, ভয় ডর কিসের? ওই সাপটি আমাকে কখনোই ভয় দেখায়নি বা দংশন করার চেষ্টাও করেনি। হয়তো মহান আল্লাহ পাকই ওই সাপটিকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। মেয়ে বান্ধবীগুলো সীমাকে বলল, হয়তো এখন তুই দুধ খাওয়াছিস বলে সেই সাপটি তোকে কিছুই বলছে না, কিন্তু মনে রাখিস সেটি একটি সাপ, আর সাপ তো সাপই হয়। একবার যদি সবল দিয়ে ফেলে তাহলে বুঝতে পারছি তোর কি হবে। তবে সীমা মনে মনে বলল, সেই সাপটি তো কোনো সাপ নয়, আর ওই 16 বৃহস্পতিবার যতদিন না হয় ততদিন ওই মসজিদে আমাকে যেতেই হবে, আর ওই সাপকে দুধ খাওয়াতেই আসতে হবে। আর দেখতে দেখতে 12টা বৃহস্পতিবার চলে গেল এবং সীমার মনে একটি আত্মবিশ্বাস তৈরি হলো। সাপটার প্রতি সীমার একটি অন্যরকম আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, কারণ যখন সীমা মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে মাঠের মধ্যেই ঘুমিয়ে পড়তো, তখন সাপটি তাকে পাহারা দিত। আর এই ঘটনাটি দেখে গ্রামের অনেক চাষিরাই ওখান থেকে ভয়ে পালিয়ে যেত। কিন্তু সীমা আর সেই সাপটিকে দেখে ভয় পায় না। হয়তো আগে ভয় পাচ্ছিল, কিন্তু বর্তমানে সে আর সাপটিকে দেখে কোনোই ভয় পায় না। সীমা দিনের অধিকাংশ সময় এই সাপটিকে নিয়ে ভাবতো। প্রত্যেকটি কাজে এবং তার প্রত্যেকটি চলাফেরার মাধ্যমেই এই সাপটি নিয়েই সে সবসময় ভাবতে থাকতো, এবং সে বুঝতে পারে সেই সাপটি তার সবচেয়ে বড় সাথী। সীমা সেই সাপটিকে কখনোই একটি শাপিত সাপ হিসাবে দেখতো না, এই সাপটিকে সবসময় একটি মানুষ হিসাবেই দেখতো। আবার সে এটাও বুঝতো সে কতটা কষ্টে আছে, একটা মানুষের শরীর থেকে সাপে পরিণত হয়েছে। একদিন পূর্ণিমার রাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, অনেক সুন্দর আবহাওয়া, চারিপাশে নিস্তব্ধতা, জ্যোৎস্নার আলো যেন পুরোটা শরীরকে আলোময় করে দিচ্ছিল, চারপাশ উজ্জ্বল আলোকিত এবং খুব মনোরম একটা পরিবেশে। এমন একটা পরিবেশে সে ওই সাপটিকে নিয়ে ভাবতো যে ওই মানুষটি কে, কেমন দেখতে, কি এমন ভুল করেছিল, সে মানুষটা দেখতে কেমন, কে তাকে অভিশাপ দিয়েছিল, আর কেনই বা সে মানুষ থেকে সাপ হলো, এমন কিছুই সে ভাবতেছিল। এই সমস্ত প্রশ্নই তাকে কুড়ে করে খাচ্ছিল। তবে সীমা এত কিছুর মধ্যেও তার মাথায় এটাই ঘুরতেছিল, সেই সাপটি মানুষ হওয়ার পরে তাকে কি আগের মতোই চিনতে পারবে কিনা। এটি তার মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল যে সাপটা কি আদৌ আমাকে চিনতে পারবে যদি মানুষ হয়। আর এসব ভাবতে ভাবতেই সে দেখলো তার ডান পায়ের গোড়ালির দিকে কি যেন একটি নড়ছিল, আর সে দেখতে পায় ওই সাপটি তার পায়ের পাশে বসেছিল। এই সুন্দর মনোরম পরিবেশে সীমা সাপটিকে বলল, তুমিও দেখি আমার মতোই চুপচাপ সুন্দরভাবে আমার দিকেই তাকিয়ে রয়েছ। কেবলমাত্র বেঁচে ছিল আর মাত্র 4টা বৃহস্পতিবার, আর এই 4টা বৃহস্পতিবার যদি ঠিকঠাক মতো দুধ ও ডিম খাওয়ানো যায় তাহলেই তুমি অভিশপ্ত কেটে আবারও পুনরায় মানুষ হয়ে ফিরে আসবে। যতই দিন গড়াচ্ছিল ততই সীমা খাবারে ডিম দুধ কলা এবং অন্যান্য ভালো ভালো ও দামি দামি খাবার নিয়ে যাচ্ছিল, এবং যতই দিন যাচ্ছিল সীমা ততটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠছিল যে আমি তাকে যাবই এবং সেখানে তাকে খাওয়াবই। তার মধ্যে
একটি প্রশ্ন বারবারই ঘুরপাক খাচ্ছিল যে সাপটি মানুষ হওয়ার পরে আমাকে চিনতে পারবে কিনা। দেখতে দেখতে শেষ শেষ বৃহস্পতিবারটি চলে আসলো। আর প্রিয় দর্শক, আপনারাও একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহ নামটি লিখে যাবেন। আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো, যেটার জন্য অধীর আগ্রহে সাপ এবং সীমা দুজনেই অধীর অপেক্ষা করছিল। লাস্ট যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে সীমা শুধু ডিম ও দুধই নয়, কিছু ফল, মিষ্টান্ন এবং অন্যান্য সবকিছুও নিয়ে যায়। সীমার বুকের মধ্যে ধুকধুকানি বেড়ে যাচ্ছিল এবং মসজিদের মধ্যে কোনো লোকজন কিচ্ছু ছিল না, সবকিছু ছিল নিস্তব্ধ। কিন্তু সে মনে মনে ভাবছিল, আজকে যে কি হবে, আজই শেষ বৃহস্পতিবার, আজই দুধ ও ডিম খাওয়ানোর পরই সাপটি মানুষ হতে চলেছে। যখন সে এসব নিয়ে সেই জায়গায় চলে গেল, তখন সে দেখতে পেল অধীর অপেক্ষায় সেই পাথরটির কাছেই সাপটি রইল। আর সাপটির সামনে সেই খাবারটি দিল এবং খেতে খেতে বলল, আজকেই শেষ বৃহস্পতিবার, মনে আছে কি তোমার? আজকে হচ্ছে শেষ বৃহস্পতিবার, আজকেই তোমার মানুষ হওয়ার দিন। যদি এই পত্রের লেখাগুলো সঠিক হয়ে থাকে, তাহলে তুমি আজকেই মানুষ হয়ে যাবে। সাপটি সীমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পরে আবারও দুধ খেতে শুরু করে। আস্তে আস্তে সীমা বুঝতে পারল যে তার আশেপাশের পরিবেশ কেমন যেন একটি পরিবর্তন উপলব্ধি করতে পারছিল। সীমা সাপটির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল। সূর্য যখন পূর্ব দিকে নিভু নিভু ভাবে ডুবে যাচ্ছিল, লাল আলোয় চারপাশ আলোকিত হচ্ছিল, ঠিক এমন সময়ে সীমা বুঝতে পারছিল এই পরিবেশটা এর আগে এমন কখনো দেখিনি। এমন অদ্ভুত আমার মনে হচ্ছে কেন, এমন কিছু একটা হচ্ছিল, ঠিক এইরকম অনুভূতি তার হচ্ছিল। সীমা তখন মনে মনে ভাবলো, হয়তো এই আশেপাশে কোনো অদৃশ্য শক্তি এখানে উপস্থিত হয়ে আছে। সাপটি যখন আস্তে আস্তে বাটির সমস্ত দুধ ও ডিমটি খেয়ে ফেলে, তখন সীমা সাপটির চোখের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করতে পারে। সে সাপটি কাঁপতে শুরু করে এবং কাঁপতে কাঁপতে সে সাপটি একটি আলোয় আলোকিত হতে থাকে। সাপটির চারপাশে অনেক আলো আলোকিত হতে শুরু করলো। সীমা এই ঘটনাটি দেখে ভয়ঙ্করভাবে ভয় পেতে থাকে এবং কাঁপতে শুরু করে। সে মনে মনে ভাবতে শুরু করে, তাহলে লেখাগুলো কি সত্যিই ছিল? সে মনে মনে বুঝতে পারলে যে এই ঘটনাটি সত্যিই কোনো ছোটখাটো ঘটনা নয়। আস্তে আস্তে সেই সাপটি লম্বা হয়ে শুয়ে পড়ল এবং সেই সাপের শরীরটি পরিবর্তন হতে শুরু করলো। সীমা কিন্তু সেখান থেকে এক পাও নড়েনি। সে মনে মনে ভাবলো, যদি মরতেই হয় তাহলে এখানেই মরবো। তারপরেও সে বিন্দু পরিমাণ ভয় পায়নি। মরলে আমি এখানেই মরবো এবং বাঁচলে এখান থেকে বাঁচবো। তবুও এই সাপটিকে আমি মানুষ করব। মনে মনে সে এই প্রতিজ্ঞাই করছিল। কিছু মিনিটের মধ্যেই সেখানে আলো পরিপূর্ণভাবে হতে শুরু করলো এবং সেখানে আলোয় আলোকিত হওয়ার পর একটি যুবক সেখানে উপস্থিত হলো। সেই যুবকের বয়স ছিল মোটামুটি 25 থেকে 26। তার হাইট ছিল 7 থেকে 7.5 ফিটের মতো, লম্বা চওড়া সুদর্শন ও অনেক সুন্দর একজন যুবক। সবকিছু দেখার পরেও মনে হচ্ছিল, সীমা এই ঘটনাটি তার সামনে থাকার পরেও বিশ্বাস করতে পারছিল না। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি সম্পূর্ণ একটি কাল্পনিক ঘটনা। এই ঘটনার সত্যতা বলতে কোনো কিছুই নেই, শুধু একটি কাল্পনিক ঘটনা। যদি এই কাল্পনিক ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।